তারা কোথায় পালিয়েছে? তাহলে কি প্রমাণ হলো? তারা যে ভারতের দালাল, ভারতের রাজাকার, এটা তারা প্রমাণ করে দিল। আর তারা অন্যদেরকে বলতো রাজাকার, অন্যদেরকে বলতো আমরা নাকি এটাকে পাকিস্তান বানাতে চাই। না, বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হবে না। পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি, আবার বাংলাদেশ কোনোদিন ভারতও হবে না। কিন্তু তারা ভারত বানাতে চায়। এখন তারা ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরেও তারা ভারত বানানোর ষড়যন্ত্র করছে। আজকে কি বলছে? এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, এই স্বৈরাচারিণী, এই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রতিদিন উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে, ঠিক না? তার মা বলে পদত্যাগ করেছে, আবার সে বলে পদত্যাগ করে নাই। আবার কি বলেছে? ভারত সরকারকে বলেছে, দিল্লি সরকারকে বলেছে বাংলাদেশের বর্তমান সংবিধান যাতে তারা সংরক্ষণ করে। বাংলাদেশের সংবিধান সংরক্ষণ ভারতের সরকার করবে কেন? আবার কি বলেছেন তিনি? 90 দিনের মধ্যে যাতে, আগামী 90 দিনের মধ্যে যাতে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করে, এজন্য তাকে তিনি দিল্লি সরকারকে আহ্বান জানিয়েছেন। তো দিল্লি সরকার কি বাংলাদেশে নির্বাচন দিবে? এটা কি দিল্লি? তাহলে বোঝা গেল বর্তমান সংবিধান দিল্লির প্রেসক্রিপশনে হয়েছে, ঠিক না ভাই? এই সংবিধান বাংলাদেশের গণমানুষের সংবিধান নয়। এই সংবিধানকে কাটাছেঁড়া করে এই দিল্লির পরামর্শে, ভারতের পরামর্শে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তুলে দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের মাজলুম গণমানুষের প্রাণপ্রিয় নেতা, 5ই আগস্ট সংগঠিত সফল ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আজকের এই গণসমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি নতুন পরিবেশে এই নারায়ণগঞ্জে গণসমাবেশ করছি। সবাই আজকে প্রাণ খুলে কথা বলতে পারছে। আজকে আমরা, আমাদের অনেক বক্তাই বলেছেন যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ, আজ থেকে 53 বছর আগে। কিন্তু বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিতে পারে নাই। যারা এই বাংলাদেশকে দীর্ঘদিন শাসন করেছে তারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে নাই, সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা বৈষম্য নিরসন করতে পারে নাই। যে কারণেই আমরা কি দেখতে পেলাম? ছাত্র যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই স্বৈরাচার পতনের আন্দোলনের সূচনা করেছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা 1 মাসের ঘটনা নয়। আমি মনে করি বিগত 53 বছরের মানুষের মধ্যে যে বৈষম্য তৈরি করা হয়েছে, যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিগত এই 5ই আগস্ট। জুলাইয়ের শেষে তীব্র আন্দোলনের সূচনা হয়েছে এবং তা বিজয়ের আকার ধারণ করেছে 5ই আগস্ট। এটা হলো দীর্ঘদিনের বৈষম্যের কারণে
মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ বিশেষ করে এই পতিত স্বৈরাচার, ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার সরকার এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ এখন আর কোনো গণতান্ত্রিক সংগঠন নয়, এটি একটি ফ্যাসিবাদী, একটি স্বৈরতান্ত্রিক সন্ত্রাসী সংগঠন। তারা এদেশের মানুষকে তারা এই বিগত 16 বছর না, শুধু যখনই তারা ক্ষমতায় এসেছে, স্বাধীনতার পরে 75 পর্যন্ত তারা এদেশে দুঃশাসন কায়েম করেছিল। সেই 96 থেকে নিয়ে 1996 থেকে নিয়ে 2001 পর্যন্ত তখনও তারা দুঃশাসন কায়েম করেছিল। আবার তারা এই 2008 থেকে নিয়ে এই 2024 সালের এই 5ই আগস্ট পর্যন্ত তারা দুঃশাসন কায়েম করেছে, তারা দুর্নীতি করেছে, মানুষকে নিঃসহ নির্যাতন করেছে এবং তারা গোটা জাতিকে তারা বিভক্ত করে শোষণ করার চেষ্টা করেছে। তারা বারবার, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকে বলতো তারা পাকিস্তানি রাজাকার, ঠিক না? তারা সকল দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, ইসলামপন্থীকে তারা বলতো আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আর জনগণ বলতো তারা ভারতের রাজাকার, ঠিক না? বলেন দেখি, বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান এই পর্যন্ত পালিয়ে গেছে? কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামপন্থী কোনো মানুষ পাকিস্তান পালিয়ে গেছে? আর তারা কি করলো? তারা কোথায় পালিয়েছে? তাহলে কি প্রমাণ হলো? তারা যে ভারতের দালাল, ভারতের রাজাকার, এটা তারা প্রমাণ করে দিল। আর তারা অন্যদেরকে বলতো রাজাকার, অন্যদেরকে বলতো আমরা নাকি এটাকে পাকিস্তান বানাতে চাই। না, বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হবে না, পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি। আবার বাংলাদেশ কোনোদিন ভারতও হবে না, কিন্তু তারা ভারত বানাতে চায়। এখন তারা ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরেও তারা ভারত বানানোর ষড়যন্ত্র করছে। আজকে কি বলছে? এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, এই স্বৈরাচারিণী, এই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রতিদিন উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে, ঠিক না? তার মা বলে পদত্যাগ করেছে, আবার সে বলে পদত্যাগ করে নাই। আবার কি বলেছে? ভারত সরকারকে বলেছে, দিল্লি সরকারকে বলেছে বাংলাদেশের বর্তমান সংবিধান যাতে তারা সংরক্ষণ করে। বাংলাদেশের সংবিধান সংরক্ষণ ভারতের সরকার করবে কেন? আবার কি বলেছেন তিনি? 90 দিনের মধ্যে যাতে, আগামী 90 দিনের মধ্যে যাতে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করে, এজন্য তাকে তিনি দিল্লি সরকারকে আহ্বান জানিয়েছেন। তো দিল্লি সরকার কি বাংলাদেশে নির্বাচন দেবে? এটা কি দিল্লি? তাহলে বোঝা গেল বর্তমান সংবিধান দিল্লির প্রেসক্রিপশনে হয়েছে, ঠিক না ভাই? এই সংবিধান বাংলাদেশের গণমানুষের সংবিধান নয়। এই সংবিধানকে কাটাছেঁড়া করে এই দিল্লির পরামর্শে, ভারতের পরামর্শে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তুলে দেওয়া হয়েছে। সংবিধান থেকে তারা ইসলামী চেতনাকে বিলুপ্ত করে তারা এখানে কি করেছে? ধর্ম নিরপেক্ষতাবাদ বসিয়েছে, ঠিক না? এই সংবিধান অবশ্যই সংস্কার হবে, পরিবর্তন হবে। শুধু সংবিধান সংস্কার নয়, গোটা বাংলাদেশ সংস্কার হবে। আজকে যারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছেন, আমরা বলতে চাই কারোর প্রতি আমাদের বিদ্বেষ নাই। আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যারা জনগণের পক্ষে রাজনীতি করবেন, দেশের পক্ষে রাজনীতি করবেন, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে রাজনীতি করবেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু কেউ যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করেন, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, কেউ যদি চাঁদাবাজি করেন, কেউ যদি দুর্নীতি করেন, কেউ যদি দখলবাজি করেন, কেউ যদি মাদক ব্যবসা করেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা মানুষ খুন করেছেন, মানুষের বৈষম্য করেছেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কেউ যদি গঠনমূলক রাজনীতি করে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তবে বিগত 53 বছরের রাজনীতি ভুলে যান।
নতুন রাজনীতি হবে বাংলাদেশে, মানুষের কল্যাণের রাজনীতি। পীর সাহেব চরমনাই কল্যাণের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কল্যাণের রাজনীতি করে। অতএব সন্ত্রাসের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, চিকিৎসার রাজনীতি আজকে থেকে ভুলে যান। আমরা ঐক্যবদ্ধ, আমরা যে দলই করি না কেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা এই মাঠে ছিল, শুধু আমরা ছিলাম না, ছাত্ররা ছিল আগে, আমরা তাদের পাশে ছিলাম। বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, অন্যান্য আরো সংগঠনগুলো ছিল, যারাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। আমরা এই দেশকে আবার বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে চাই না, আমরা বিভক্ত করতে চাই না, আমরা জাতীয় ঐক্য গঠন করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পীর সাহেব চরমনাই জাতীয় ঐক্যের কথা বলেছেন। যারা দেশ বিরোধী, যারা ভারত এই দেশকে ভারতের করত রাজ্য বানাতে চায়, তাদের সাথে কোনো আপোষ নাই। তাছাড়া যারা দেশপ্রেমিক শক্তি, ইসলামী শক্তি, জনগণের কল্যাণ যারা চায়, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা কোনো দল, কোনো রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমরা মানুষের হৃদয় জয় করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই নিয়মতান্ত্রিকভাবে। রাষ্ট্র ক্ষমতায় কে যাবে না যাবে আগাম কেউ বলতে পারবে না। জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতায় নেবে সেই রাষ্ট্র ক্ষমতায় যাবে, ঠিক না ভাই? অতএব জনগণের পাশে আমরা আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আর যারা সুযোগ সন্ধানী, মানুষের ঘর বাড়ি দখল করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, তাদেরকে চিহ্নিত করুন। তারা যেই দলেরই হোক, আমরা বলবো যে আপনারা প্রত্যেকের দলকে সতর্ক করুন, দলীয় নেতা কর্মীদেরকে সতর্ক করুন, আগের রাজনীতি আর ফিরে যাবেন না। জিজ্ঞাসার রাজনীতি খতম করেন, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে দেন। এবং যারা আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, আমাদেরও অনেক লোক শহীদ হয়েছে, আহত হয়েছেন, নারায়ণগঞ্জেও আমাদের অনেক ভাই আহত হয়েছেন। যারা এসব করেছে তাদের আমরা বিচার চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিচার হতে হবে। আর নয়তো তারা যদি ছাড় পায়, আগামীতে দেশ আরো অন্ধকারের দিকে যাবে। বিভিন্ন রকম ষড়যন্ত্রের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। কোন ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমাদের শাইখে চরমনাই মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম, তিনি এই আগস্টের 1 তারিখ থেকে নিয়ে 5 তারিখ বিজয় অর্জনের আগ পর্যন্ত রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখনো তিনি নেতৃত্ব দিচ্ছেন ইনশাআল্লাহ। আমরা চাই আগামী সরকার গঠনও তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ। আর নারায়ণগঞ্জ কে বলেছিল খেলা হবে? এই এরা খেলাধুলা করেছে, এদেরকে আর খেলাধুলার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।